চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। হয়তো এই গানটা আমাকে এখন পুরো গাইতে পারবো না, কারণ ডুয়েন ব্রাভোর এটা হয়তো কপিরাইট রেখে দিয়েছেন। যখন ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই সময় এই গানটা ভীষণ জনপ্রিয় হয়েছিল এবং তারপরে বহু মানুষ এইটাকে নিয়ে রিলস বানিয়েছে। আজ এই গানটা হয়তো প্রত্যেক ভারতবাসী গাইছে, রিলস বানাচ্ছে গতকাল থেকে। ডেফিনেটলি এই চ্যাম্পিয়ন শব্দটাই হয়তো এখন রোহিত শর্মার নামের পাশে জুড়ে গেছে। ডেফিনেটলি যেটা গত বছর টি-20 বিশ্বকাপ তারপর থেকেই জুড়ে গেছিল, কিন্তু গতকাল যা হলো তারপর নিঃসন্দেহে ভারতের অন্যতম সেরা ক্যাপ্টেন রোহিত শর্মা, তার নামের পাশে এই চ্যাম্পিয়ন শব্দটা আজকে আরো বেশি করে যেন মানানসই হয়ে গেছে। চ্যাম্পিয়ন নিয়ে আজ আমাদের, গতকালই আমরা জানি চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত, এবং তা নিয়ে আজ আমাদের একটি বিশেষ টক শো রাখলাম আমরা, এবং সেই অনুষ্ঠানের প্রত্যেককে আপনাদের স্বাগত। আমি সুমন্ত রয়েছে আপনাদের সঙ্গে। আজকের এই টক শোতে আমার সঙ্গে জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। মণিময়দা, স্বাগত। তো আমরা আলোচনা করব, খুব সুন্দর একটা, দেখতেই পাচ্ছেন একটা সুন্দর স্ক্রিন আপনাদের টেলিভিশন স্ক্রিনে এই মুহূর্তে রয়েছে, যেখানে সকল ভারতীয়দের মুখ, মানে যারা ক্রিকেটাররা, ইন্ডিয়ান ক্রিকেটাররা, তাদের নিয়ে আমাদের গ্রাফিক্স টিম একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে, দুর্দান্ত একটা স্ক্রিন দেখতে লাগছে। এবং আজকে আমরা এই স্ক্রিনটা এই জন্যই রেখেছি, নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে গোটা ভারতীয় দলকে শুভেচ্ছা, এবং তার জন্যই আজকে আমাদের এই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। তো আজকের এই টক শো আমি শুরু করব, তবে শুরুতে যেটা থাকবে তা হলো খেলা নিয়ে বিশ্লেষণ নয়, শুরুতে থাকবে রোহিত শর্মার অবসর প্রসঙ্গ, তার সঙ্গে অন্যান্যদের অবসর প্রসঙ্গ আসবে। তবে রোহিত শর্মা কি জানিয়েছেন গতকাল প্রেস কনফারেন্সের পর নিজের অবসর নিয়ে, শুরুতেই আপনাদের জন্য। One more thing, I'm not going to retire from this format, just to make sure that no rumors are spread moving forward. Okay, guys, thank you so much. চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে আমরা কখনোই ছাড়তে চাইবো না, এবং ডেফিনেটলি আমি এই বিষয়টা নিয়ে একেবারে শুরু করব, মণিময়দার কাছে আসবো। মণিময়দা, চ্যাম্পিয়ন ক্যাপ্টেন যাকে বলে, এই হচ্ছে রোহিত শর্মা। হয়তো মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ক্যাপ্টেন তিনি ভারতের, যিনি দুটি আইসিসি ট্রফি নিজের কাছে রাখলেন, এবং অন্যতম সফল ক্যাপ্টেন ভারতের। কি বলবেন? এমন একটা সময়ে, এমন একটা জায়গায় বসে আছি যে বারবার মনে হচ্ছিল, অনেকবারই আমরা এখানে আলোচনা করেছি যে টেস্ট ম্যাচ বা ওয়ানডে গুলিতে রোহিত শর্মা তা ফর্মে নেই, টেস্ট ম্যাচে হেরে যাওয়ার পর ওর সরে যাওয়া উচিত ইত্যাদি যখন আলোচনা তুঙ্গে, তখন আমরা এখানে বসেই বারবার বলতাম যে একটু রয়েছে কথা বলা উচিত, কারণ রোহিত শর্মার বিকল্প তো খুঁজতে হবে, বিকল্প তৈরি না করে কি করে হবে। কারণ আরো বেশি মানে ভুগেছে যে দলটা ইদানিং কালের ভেতরে স্মরণ শক্তি, যদিও টি-20 এই মানে আইপিএল কোন সময় আমি মাঠে বসে দেখিনি মানে টানেও না এটা দেখার জন্য। এটা বিশেষ করে আমাদের এক বোর্ড প্রেসিডেন্টের সময়, যিনি চেন্নাই সুপার কিং দেখতেন, তখন যখন এটা নিয়ে নানা রকম অভিযোগ উঠতে শুরু করলো, তার আগে থেকেই টি-20 সম্পর্কে আমার খুব একটা উৎসাহ ছিল না। আর ওনার ওই ঘটনাটা ঘটে যাওয়ার পরে, 2 বছরের জন্য সাসপেন্ড হয়ে যাওয়ার পরে, সিএসকে যখন সাসপেন্ড হয়ে যাওয়ার পরে যখন ব্যাপারটা এস্টাবলিশ হয়ে গেল, তখন তো আমাদের যে মনে মনে যে বিষয়টা ছিল সেটা সম্পর্কে সাংঘাতিক রকমের আনন্দ পেয়েছিলাম, যে আমাদের মনে মনে যে কথা বারবার বলার চেষ্টা বলেছি, এটা এস্টাবলিশ হয়েছে। এবং তখনই যখন ফর্ম চলে যাচ্ছে, তখনই আমরা আপনাদের এই চ্যানেলে বসেই আমরা বলেছি, অনেকেই আলোচনা করেছি, যে আমি একা নয়, অনেকেই বলেছেন যে রোহিত শর্মার আসলে টি-20 ছেড়ে দেওয়া উচিত। টি-20 ওয়ার্ল্ড কাপের পরে উনি ছাড়লেন, কারণ ফরম্যাটগুলি এমন ভাবে সাজানো, যে জায়গায় সাজানো, যেভাবে ক্রিকেটটা তারা খেলেন, আমরা সময় কাটানোর ক্রিকেট তো আর তারা খেলেন না, তাদের মানে নেশা পেশা সবটাই এটার উপরই তাদের জীবন নির্বাহ করে, ফলে তাদের অনেক কিছু ভেবে চিন্তে করতে হয়। রোহিত শর্মা ফর্মে নেই, তিনি কোনো সময় বলেননি যে আমি দারুণ ফর্মে আছি, এই কথা নিজেও বলেননি। আর কালকে যখন উনি প্রেস কনফারেন্স করছেন, আমি পুরো প্রেস কনফারেন্সটাই শুনেছি,
জেতার পরে শারীরিক ভাষা পরিবর্তন হয়ে যায়। আমি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ সিরিজ হেরে যাওয়ার পরে কলকাতা ইডেন উদ্যানে রাহুল দ্রাবিড় যখন ক্যাপ্টেন, তখনও আমরা দেখেছি রাহুল দ্রাবিড় হেরে যাওয়ার পরে রাহুল দ্রাবিড়ের শারীরিক চেহারা কি হয়, তখন আমরা দেখেছি। আমরা প্রশ্ন রেখেছিলাম যে আজকের টার্নিং পয়েন্ট কোনটা। তাই না? উনি যেভাবে তার রিয়াকশনটা দিয়েছিলেন আমার এখনো খেয়াল আছে। 3 বার টার্নিং পয়েন্ট শব্দটা ইউজ করলেন, করার পরে বললেন যে আমার আউটটাই। তো যাই হোক, তারপরেই আমরা দেখেছি যে রাহুল দ্রাবিড় একদিনের ম্যাচ থেকে আস্তে আস্তে সরে যেতে। যাই হোক, এই যে রোহিত শর্মার যে বিষয়টা, এই মুহূর্তে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন এই ব্যাপারটা অনেক আগে থেকেই নির্ধারিত। যদিও আমাদের কাছে একটা তথ্য আছে এখন অবধি, রোহিত শর্মার জায়গায় নতুন অধিনায়ক চিন্তা ভাবনা শুরু করেছে বিসিসিআই। আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি, একদম গত দুদিন সংবাদ মাধ্যমে এটা একদম হেডলাইন্স করেছিল। এই আজকের দিনে দাঁড়িয়ে রোহিত শর্মা অধিনায়ক থাকবেন কি থাকবেন না সেটা বড় কথা না, কিন্তু রোহিত শর্মা ভারতীয় দলে খেলবেন আরো কিছুদিন। একটা অল্টারনেটিভ স্টার্ট হয়েছিল। হ্যাঁ, কিন্তু অধিনায়কত্ব বিষয়টা অনেক অনেক রিলেটিভ ম্যাটারের সঙ্গে যুক্ত থাকে, ফলে এটা আলাদা বিষয়। কিন্তু উনি ভারতীয় দলে থাকবেন এবং নিজের যে পারফরমেন্স এ পর্যন্ত যা দেখিয়েছেন এবং সর্বোচ্চ জায়গায় পারফরমেন্সটা ফিরে পাওয়ার জন্য যে লড়াইটা উনি করছিলেন, সেটা কালকে উনি প্রমাণ করেছেন। আউটটা সম্পর্কে আমি বলছি, মানে রোহিত শর্মা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমি এইভাবেই ওই বলটা খেলবো, তাহলে বলবো সিদ্ধান্তটা ছিল ভুল। এবং অত্যন্ত এতক্ষণ খেলার পরে একেবারে দায়িত্বহীন ব্যাটিং ওই পার্টিকুলারলি ওই বলটাতে, এত অভিজ্ঞ যেটাই আউট হলেন, এত হাত দেখেছেন, বোলারের হাত দেখেছেন, এতক্ষণ ধরে বল দেখছেন, এটা করতে চাইছে, এই সিদ্ধান্তটা যদি উনি নিয়ে থাকেন এটা ভুল করেছেন। এবং সারাদিনে ওটাই একটা ভুল সিদ্ধান্ত, আর কোন সমস্ত টুর্নামেন্টে তার কোন সিদ্ধান্ত ভুল ছিল না, আমি একেবারে হলফ করে বলতে পারি। এবং প্রতিটা শট একেবারে নিখুঁত, মানে পুরনো রোহিতকে আমরা দেখছিলাম। এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি যে আরো সুন্দর করে যারা বলতে পারবেন সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্মকর্তারা, কেন রোহিত শর্মাকে ক্যাপ্টেন সরানো হয়েছিল এবং তাদের কি দুর্দশা হয়েছে, তারা আরো সুন্দর করে বলতে পারবেন আমাদের থেকে। এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতীয় দলের অধিনায়কের ফর্ম আলাদা বিষয়, অধিনায়কত্ব বিষয়টা আলাদা। আমার এখনো মনে আছে 74-75 সালে লয়েডের ক্যাপ্টেন হিসেবে ভারতে যখন প্রথম উনি ক্যাপ্টেন হিসেবে ভারতে এলেন, সেই বছর ভারতীয় দল ক্যাপ্টেন হিসেবে ফিরিয়ে এনেছিলেন, চলে গিয়েছিলেন ভারতীয় দল থেকে অনেক দূরে, সেটা হচ্ছে মনসুর আলী খান পাটাউদিকে ক্যাপ্টেন হিসেবে শুধু ফেরত নিয়ে এসেছিলেন। সেই মনসুর আলী খান পাটাউদির 74-75 ইডেন গার্ডেন্সের সেই তার অধিনায়কত্ব দেখেছিলাম আমরা। 2-0 টেস্টে পিছিয়ে থাকার পরে আমরা ইডেনে জিতেছিলাম সেই ম্যাচ। চন্দ্রশেখরের একটা বিরাট ভূমিকা ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু ক্যাপ্টেন্সি লক্ষ্য করেছিলাম। পরের দিন মতি নন্দী উল্লেখও করেছিলেন সে কথা, যে মনসুর কেন ভারতীয় সর্বভারতীয় ক্ষেত্রে সর্বকালের সেরা অধিনায়ক কেন বলা হবে না, এই কথা নিয়ে উনি প্রশ্ন তুলেছিলেন। আবার যে প্রসঙ্গটা আপনি আনলেন সেটা প্রসঙ্গে বলি যে রোহিত শর্মার মানে চলে যাওয়া, ভারতীয় দল থেকে চলে যাওয়া, এই এক্ষুনি যদি যারা উনি প্রশ্নটা আসার আগেই অনেকটা, যদিও প্রশ্নটা ছিল যে তোমার ভবিষ্যৎটা কি, পরবর্তী সময় কি সিদ্ধান্ত নেবে, আপনি প্রশ্নটার উত্তরে সে শেষ করে বেরিয়ে চলে গেল। এই জায়গায় উনি যদি বলতেন যে না আমি একদিনের ম্যাচ থেকেও সরে যাচ্ছি, শুধু টেস্ট ম্যাচ খেলবো, তাহলে ভারতীয় দলের এই মুহূর্তে কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে যেত। এই জন্য বলছি যে এটা ঠিক যে উনি টসে জিততে পারেন না, পরপর 12খানা ম্যাচ উনি টসে হেরেছেন, এবং এই 12খানা ম্যাচের ভিতরে একটা ম্যাচ শুধু হেরেছেন, বাকি সব জিতেছেন। এই যে জায়গায়, এবং সবচেয়ে বড় কথা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সবকটা ম্যাচ জিতেছেন, কোনো ম্যাচ হারেননি। এই জায়গাগুলি বিচার বিশ্লেষণে না এসেই কিন্তু নানা রকম ট্রোলিং করা হয়েছে যে ওকে সরিয়ে দেওয়া উচিত বা ওর নিজে সরে যাওয়া উচিত। কেন সরবেন এই মুহূর্তে, কেন সরবেন? কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে? ম্যাচ জেতাচ্ছে, হ্যাঁ 3-6টা টেস্ট হেরেছেন, একটা টেস্ট ম্যাচের উনি অধিনায়কত্ব না করার পরিপ্রেক্ষিতে ওই টেস্ট ম্যাচটা আমরা অস্ট্রেলিয়ায় জিতেছিলাম। দুটো ম্যাচ তিনি খেলেননি,
প্রথমটা আর আর শেষেরটা তো সে নিজেই সরে গেলেন। কোন জায়গায় রোহিত শর্মারা এমন ক্রিকেটার এবং মহারাষ্ট্রের বা মুম্বাইয়ের ক্রিকেটাররা কোন জায়গায় তাদের সরতে হবে, তারা আমি রবি শাস্ত্রী থেকেই লক্ষ্য করেছি, কোন জায়গায় সরতে হবে তারা ঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নিতে জানেন এবং নেন। সুতরাং রোহিত শর্মা ওদের উপরে জোর করে চাপিয়ে দেওয়ার বিষয়টা ঠিক না, সেটা প্রমাণ হয়েছে, আরো হয়তো হবে। ঠিক। তো আমার এবার আমি একটু অন্যরকম জায়গায় আসি। আমি যেহেতু অবসর প্রসঙ্গ উঠেছে তার জন্য একটা ছোট্ট আপডেট আপনাদের কাছে দিয়ে রাখি। রবীন্দ্র জাডেজা তিনিও কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছেন যে তিনিও রিটায়ারমেন্ট এখন নিচ্ছেন না। সুতরাং যারা যারা ভাবছিলেন যে টি-20 ওয়ার্ল্ড কাপের পরে যেরকম ভাবে বিরাট কোহলি, তারপরে রোহিত শর্মা, তারপরে রবীন্দ্র জাডেজা ঘোষণা করেছিলেন একই সঙ্গে প্রায়, ঠিক সেরকম ভাবে হয়তো এরা তিনজন আরো একবার ঘোষণা করতে পারেন, কিন্তু না, সেরকম ঘোষণা আপাতত তারা করবেন না, জানিয়ে দিয়েছেন। কোনো ধরনের জল্পনায় কান দেবেন না, এমনটাও জানিয়ে দিয়েছেন। আমি এবার একটু ম্যাচের মধ্যে ঢুকি। যে ম্যাচ গতকাল আমরা দেখলাম, ফাটাফাটি, মানে অবিশ্বাস্য একটা ক্যাচ রোহিত শর্মা মিস করেছেন। বারবার আজকে রোহিত শর্মার কথাটা এই জন্যই বলছি যে মানুষটা গত কয়েক মাস ধরে হয়তো কিছুটা অফ ফর্মে, কিছুটা আমি বলবো, তবে ইংল্যান্ড সিরিজ থেকে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ইংল্যান্ড সিরিজ হয় সেখান থেকে কিন্তু তিনি তার ফর্মটাকে ধীরে ধীরে ফিরিয়ে আনতে শুরু করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একটা সেঞ্চুরিও করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে তিনি কিন্তু ক্রমাগত ভালো খেলে গেছেন। হয়তো 15, 20, 30 রান, 40 রান হয়তো করছেন, কিন্তু ইম্প্যাক্ট, যেটা গৌতম গম্ভীরও কিন্তু বারবার বলেছেন, ইম্প্যাক্ট ক্রিয়েটার, সেই ইম্প্যাক্ট ক্রিয়েটার হিসেবে আজকে দলে তাদের থাকার যে কতটা গুরুত্ব সেটা আরো একবার প্রমাণিত। এবং আজকের দিনে দাঁড়িয়েও বিরাট কোহলি, রোহিত শর্মা, এদের কোনো যে অল্টারনেটিভ এখনো পর্যন্ত তৈরি হয়নি। এদের যে একটা বিশাল অভিজ্ঞতা, আজকে বিরাট কোহলি সর্বোচ্চ সেঞ্চুরির মালিক, আজকে রোহিত শর্মা 11,000-এর উপর রান করেছেন, 58খানা যার হাফ সেঞ্চুরি রয়েছে, তাকে নিয়ে এত কথার কোনো মানে হয় না। ম্যাচের মধ্যে এই জন্য ঢুকতে যাইবো, একটি ক্যাচ তিনি মিস করেছেন এবং তার যে আউটটা সেটাকে নিয়ে বারবার কথা উঠছে। মণিময়দার কাছে আমি এখানেই আসবো যে আজকে আপনিও একটু আগে বললেন যে হয়তো ওই একটা মাত্র ভুল ছিল, কিন্তু সেটা বাদ দিয়ে তার যে খেলা একেবারে ফ্ললেস। আপনার কি কখনো মনে হয়েছে যে রোহিত শর্মা একবার সেই 2008-9 সালে ফিরে গেছিলেন কিছুক্ষণের জন্য? না, একদম। কোন সময় মানে ক্রিকেটের বাইরে কিন্তু এ যাবৎকালে যত ব্যর্থতাই আসুক, ক্রিকেট মাঠের ভেতরে যতক্ষণ উনি ছিলেন ক্রিকেটটাকে মানে দুর্দান্ত ভাবে উপভোগ করেছেন। এই যে আমরা যা বলছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেভাবে রান, কিন্তু আমাদের যে গত দিনের আপনাদের এখানে বসে আলোচনা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন, বা আমার সঙ্গে যে আপনারা কথা বলেছেন তখনও আমি বলেছি, রোহিত শর্মা 10 ওভারের ভেতরে যে উইকেটটা ওনার চলে যাচ্ছে, সেই উইকেটটা যাওয়ার আগে উনি একটা কাজের কাজ করছেন। এই যে ব্যাপকভাবে আক্রমণাত্মক ব্যাটিংটা করছেন, করার পরিপ্রেক্ষিতে দুটো লাভ হচ্ছে। একটা হচ্ছে কিছু রান তো আসছেই, সেই সঙ্গে বিপক্ষের বোলারকে যেমন প্রেসার ক্রিয়েট করছে, তাছাড়া প্যাভিলিয়নে যে বসে থাকে আমার বিপক্ষের বোলাররা আমার উপর চাপ প্রয়োগ করছে না, এটাও বুঝতে দিতেন না। এতে হয় কি, প্যাভিলিয়ন থেকে যিনি পরবর্তী উইকেটটা পড়ার পরে যিনি আসছেন তিনি অনেকটা ফ্রি ভাবে, মানসিকভাবে অনেকটা তৈরি হয়ে আসতে পারেন। এই কাজটা কিন্তু রোহিত শর্মা করতেন। কিছু না করেও কিন্তু 180 রান করেছেন এই 5টা ম্যাচে। এই 180 রানে অনেকেই তো করতে পারেননি, 180 রানের ভেতরে, এবং সর্বশেষ ম্যাচটা তো ম্যান অফ দ্য ম্যাচ। ফলে এই জায়গায় দাঁড়িয়ে রোহিত শর্মার ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলার আপাতত ক্ষান্ত হবেন, অনেক বিশেষজ্ঞ ক্ষান্ত হবেন আমার ধারণা। এবং আপনি যে রবীন্দ্র জাদেজার কথাটা আপনি বললেন, এটা আসলে একটা রিউমারটা পেছনে কারণও হচ্ছে কিন্তু রবীন্দ্র জাদেজা নিজেই এবং বিরাট কোহলি। কেন বলছি, লাস্ট ওভারের বলটা যখন উনি করলেন, করার পরে উনাকে ক্ল্যাপ দিতে দিতে, ব্যাপকভাবে ক্ল্যাপ দিতে দিতে দৌড়ে এসেছে নিয়ে আপনার বিরাট কোহলি, এসে ওকে জড়িয়ে ধরলেন। তখন সবাই ভেবেছে, যারা মাঠে থাকেন তারা নানা রকম চিন্তা ভাবনা মাথায় থাকেন, তো এটাই বোধহয় লাস্ট ওভারটা করে গেলেন। এটা থেকে রিউমার, উনি কোনো সময় বলেননি ছেড়ে দেবেন। রিউমার নিয়ে একটা কথা মনে পড়লো, গতকাল রবি শাস্ত্রী মানে কমেন্টেটর হিসেবে তিনি দুর্দান্ত, তিনি কিন্তু এটা তিনি দুটো শব্দ ইউজ করেছিলেন একটা শটের জন্য, স্ল্যাপটি ট্যাবে।
মানে এই রিউমার গুলো হয়তো এই তিনজন এরকম ভাবে হয়তো রবি শাস্ত্রীর কথাতেই আজকে বলতে হচ্ছে। বিপক্ষ বোলারকে এটা ভদ্রতার খাতিরে বলেছেন, বিপক্ষ বোলারদের পিটিয়ে দিয়েছেন এই শব্দটা আমরা বলি, সজোরে থাপ্পড় মেরেছেন এটা বলি, ইত্যাদি ইত্যাদি। উনি এত সুন্দর সুন্দর বলেন, অনেক কিছু বলেন। তো এবং সবচেয়ে সুন্দর বিষয় যেটা আসছিলেন এই মুহূর্তে, রোহিত শর্মার কে নিয়ে আর মানে আর বেশি দিন সমালোচনা হবে না। আবার ব্যর্থতা এলে এখন আবার উনি চলে যাবেন এই আইপিএলে তার ফর্ম দেখা হবে ইত্যাদি, কিন্তু টি-20তে উনি আর ফিরছেন না, এটা নিশ্চিত। ভারতীয় দলে ফিরছেন না। ওই জায়গাটা তো মানুষের জন্য, অন্য ক্রিকেটারদের জন্য ছেড়ে দিয়েছেন, সূর্যকুমার যাদব ওদের জন্য ছেড়ে দিয়েছেন। যখন প্রয়োজন পড়বে, যখন দেখবেন যে পারছেন না, নিশ্চিত বা আমাদের বিশ্বাস উনি ছেড়ে দেবেন। এটা তো অস্বীকার করার উপায় নেই। আপনি দেখুন না কতগুলি টুর্নামেন্ট উনি জিতেছেন, এর ভেতরে একটা বিশ্বকাপ আছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। এই জায়গায় 9 মাসের ব্যবধানে, হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে তার উপর বিশ্বাস না রেখে তো উপায় নেই। এটা তো ঠিক যে হ্যাঁ অন্যান্যদের নিয়ে কথা হচ্ছে না, কেন প্রশ্নটা উঠবে না? এটা তো পাশাপাশি এই টুর্নামেন্টের তো সবচেয়ে বড় বিষয় যেটা, মানে যারা সংগঠক, তারা যারা এবার উদ্যোক্তা, তারা যদি মানেন বা না মানেন, তারা কিভাবে দেখছেন তারা বুঝবেন। কিন্তু এটা তো ঠিক, এই টুর্নামেন্টে আমাদের এই শেষ ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছাড়া বাকি সবগুলি তো আমাদের পুরস্কার আমাদের হাতছাড়া হয়েছে চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও। এখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির যে মানে মাহাত্ম্যটা, যে কতখানি নিরপেক্ষতা বজায় রেখে, কতখানি মূল ক্রিকেটীয় বিজ্ঞানকে সামনে রেখে সমস্ত সিদ্ধান্তগুলি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রোহিত শর্মার যে মানে অধিনায়কত্ব করার যে তার যোগ্যতা বারবার প্রমাণিত হয়েছে, এর আগেও প্রমাণিত হয়েছে, আমরা হেরে গেল প্রমাণিত হয়েছে। মাঠটাকে এত সুন্দর রাখেন, এবং মানে শুনলে অবাক হবেন, সমালোচনা হয় উনি খুব রূঢ়, বলছে ড্রেসিং রুমে বা বিভিন্ন জায়গায় খুব রূঢ় আচরণ নাকি করেন, কথাবার্তার ঢং অনেক রকম, কিন্তু সবটাই হয় দলটাকে একাত্ম রাখার জন্য। এবং গতদিন যে টিমের যখন লাস্ট ল্যাপ শুরু হবে, তখন সব সময় প্রায় দেরি করে আসেন গিলকে রীতিমতো ভর্ৎসনা করেছেন এবং চিৎকার করে ডেকেছেন যে তোমার নিজস্বরা আমাদের সবার সঙ্গে একসঙ্গে এখানে আসো ফাইনাল ল্যাপের সময়। ডিসিপ্লিন এই জায়গায়, এখানে এই ডিসিপ্লিনটা আমাদের এর আগে নিউজিল্যান্ডের যে কোচ উনি যখন ছিলেন আমাদের ভারতীয় দলে কোচ হিসেবে যখন ছিলেন, ইদানিংকালের ভেতরে সবচেয়ে সফল কোচ যিনি বিদেশি কোচ হিসেবে থেকে গিয়েছেন, সৌরভ গাঙ্গুলি তখন অধিনায়ক, এই ডিসিপ্লিনটা উনিও বজায় রাখতেন। জন রাইট ওই সময় উনিও বজায় রাখতেন। আমি নিজেই কটকে দেখেছি যে কি ঢুকতেই দিলেন না বীরেন্দ্র সেহবাগকে, ঢুকতে দিলেন নির্ধারিত সময়ের পরে, গাড়ির টিম কারে উনি আসেননি, না আসার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিস সেশনে বাইরে রেখে দিলেন, ওয়ার্ম আপ করতে দিয়েছেন কিন্তু নেটে ঢুকতে দেন। নিজের চোখেই দেখেছি বিষয়গুলো। প্রচন্ড ডিসিপ্লিন মানুষ, এবং নিজের জীবনটাও খুব ডিসিপ্লিনে ভরা। ফলে একটা দলকে শক্ত সমর্থ করার লক্ষ্যে, দলের শৃঙ্খলাটা বজায় রাখার লক্ষ্যে রোহিত শর্মা যা করার করেন। ফলে এই মুহূর্তে ভারতীয় দলে তাকে মানে রিপ্লেস করার মতো লোক আমি দেখছি না, সুতরাং উনি থাকছেন আমার মনে হচ্ছে অধিনায়ক হিসেবে। বেশ, আপনি সৌরভ গাঙ্গুলির কথা বললেন, আপনি জন রাইটের কথা বললেন, তার জন্য আমার একটা প্রসঙ্গ আনতেই হচ্ছে অবশ্যই, এবং এটা আমি আনতামও, রাদার না আপনি না বললেও আনতাম। সেটা হচ্ছে যে 2000 সালের সেই আইসিসি নকআউট, যেটা আমরা আগের দিনও ডিসকাস করেছি, যেখানে ভারত নিউজিল্যান্ড ফাইনাল হয়েছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা আজকে, সেই সময় নকআউট বলে পরিচিত ছিল। সুতরাং সেই সময় আমরা জানি যে এই ফাইনালেই কিন্তু হেরে গেছিল ভারত। 264 রান প্রথমে ভারত করেছিল, 265 নিউজিল্যান্ড তাড়া করে তুলে ফেলেছিল। এবং সেই দিনটার কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিয়ে রাখি। সেদিন ভারত প্রথম ব্যাট করে 6 উইকেট হারিয়েছিল। গতকালও কিন্তু নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে 6 উইকেট হারিয়েছিল। নিউজিল্যান্ড জিতেছিল 4 উইকেটে, 5 উইকেট পড়ে যাওয়ার পরেও কিন্তু ক্রিস কেয়ার্নস সেই সময়কার একজন দুর্ধর্ষ অলরাউন্ডার, তিনি কিন্তু একটা সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন। ফাইনালে ট্রফি হাতে তুলেছিলেন কিউইরা। সেম জিনিসটা গতকাল আমরা ভারতের ক্ষেত্রে দেখেছি, 4 উইকেটে তারা ম্যাচ জিতেছে, 1 ওভার বাকি থাকতে ম্যাচ জিতেছে, সেই সময় 2 বল বাকি থাকতে ম্যাচ জিতেছিল কিউইরা।
সুতরাং এই ছোট ছোট কিছু স্ট্যাটিস্টিক্স আছে যেগুলো আমরা হয়তো আজকের দিনে ব্যবহার করছি, কিন্তু আজকের দিনে বদলা ওই ম্যাচটাতে কিন্তু সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি ছিল ঠিক 117 130 বলে, এবং সেটা আজও পর্যন্ত যে কোনো ভারতীয় কিন্তু এখনো টপকাতে পারেনি হাইয়েস্ট রান। আরেকটাও ভালো রান ছিল সচিনের 69। এবং আমার এখানেই প্রশ্ন যে সেই বদলাটা নেওয়া হলো, 25 বছর আগের বদলা নেওয়া হলো, নাম্বার 1। মানে আমার মনে হয় যে এই একটা জয় 3টে জিনিসকে একেবারে হয়তো ভারতীয় দলকে পাইয়ে দিয়েছে, 3টে প্রতিশোধ। 1, 25 বছর আগে সেই ফাইনাল। 2, 2019-এর ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, নিউজিল্যান্ডের কাছে হেরেই ভারতের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছিল। আর ফাইনাল হচ্ছে গত বছর ঘরের মাটিতে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ টেস্টে। 3টে হয়তো রাগ একদম চেপেছিল হয়তো। কি মনে হয় আপনার? না, এটা ক্রিকেটার বা যে কোনো খেলার ক্ষেত্রেই হয় যে আগের ম্যাচ হেরে যাওয়ার পরে পরের ম্যাচে পেলে এটা সব দেখে দেবো একটা ব্যাপার। হ্যাঁ, এটা সব সময় থাকে, এটা বদলা টদলার বিষয় না, নিজের আমাদের তাগিদেই। আমরা তো মানে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি ধরি তাহলে তো 2-0-তে জিতলাম, কেমন? এটাকে যদি আপনি আবার হোয়াইট ওয়াশ বলেন, হোয়াইট ওয়াশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিউজিল্যান্ড দল একটা মানে অত্যন্ত শক্তিশালী দল, বোঝা যায় না এদের। আমার দেখা রোহিত শর্মার কথা বলেছি, আমার দেখা রোহিত শর্মাকে ছাড়া এই মুহূর্তে এই মানে ওয়ার্ল্ড ক্রিকেটের ভেতরে স্যাটনারের মতো এরকম অসাধারণ ক্রিকেট বোদ্ধা খুব কম আছে, এবং দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন এবার এই চ্যাম্পিয়নশিপ, এবং কোনো সময় উত্তেজিত হন না, সব সময় ঠান্ডা মাথায় বিষয়টাকে চিন্তা করেন এবং তার নিজের পারফরমেন্সটাকেও সঠিকভাবে বজায় রাখার চেষ্টা করেন। এই দু দলের ভেতরে যদি পার্থক্য রচনা করে দিতে পারত দুটো জিনিস, এক স্যাটনারের অধিনায়কত্ব আর হচ্ছে নিউজিল্যান্ডের ফিল্ডিং, এই দুটোই পার্থক্য রচনা করে দিতে পারত। বিরাট কোহলি কিন্তু সেম কথাটাই বলেছেন। বিরাট কোহলিও কালকে যখন ওকে জিজ্ঞেস করা হয়েছিল, উনিও কিন্তু একই কথা বলেছেন যে গত কয়েক বছরে নিউজিল্যান্ডের মতো এত কনসিস্টেন্ট কোনো টিম নেই। হ্যাঁ, একদম সঠিক কথা বলেছেন। এবং এই মানে আপনি রেজাল্টও দেখবেন, তারা যে কোনো টুর্নামেন্ট, অনেকে হয় কি লোকাল টেস্ট সিরিজ বা মানে সাধারণ যে ওয়ান ডে সিরিজ ইত্যাদি ইত্যাদি খুব গুরুত্ব সহকারে দেখেন না। এই যে অস্ট্রেলিয়ান টিমটা সেমিফাইনাল খেললো, শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরে এসেছে এই জাস্ট শুরু হওয়ার আগে, স্মিথকে অধিনায়ক করার পরে তারা যখন শ্রীলঙ্কায় সিরিজ খেলতে গেল ওরা হেরে গেছে, 3-0 হেরেছিল। তারপরে কি অসাধারণ ম্যাচ খেললো এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরা কিছু কিছু দল থাকে যারা টুর্নামেন্ট এলেই অন্য মেজাজে চলে যান। সেই মেজাজটা 2019 বা তৎকালীন সময়ে আমাদের ভারতীয় দলের কিছু মেজাজটা নষ্ট হয়ে গিয়েছিল। টেস্ট সিরিজের আগে আমি বলি, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে টেস্ট সিরিজের আগে আমাদের ভারতীয় দল এই অস্ট্রেলিয়া যাওয়ার আগে এবং শ্রীলঙ্কা আমাদের নিউজিল্যান্ড ভারতে আসার আগে যে গ্যাপটা ভারতীয় টেস্ট দলটার ভিতরে পড়েছিল, এবং একটা তখন একটা মনে হচ্ছিল যে ভারতের, এবং বিশেষজ্ঞরা বলেওছেন অস্ট্রেলিয়াতে যখন আমরা 3-1 সিরিজ হারলাম তখন অস্ট্রেলিয়া সবাই বিশেষজ্ঞরা সবাই ভারতীয় বিশেষজ্ঞরাও বলছেন যে এখন একটা ট্রানজিশন পিরিয়ড শুরু হয়ে গিয়েছে ভারতের। এই যে জায়গাটা, আমার ব্যক্তিগতভাবে আমার এটা আপত্তি আছে এই শব্দটায়। একটা সিরিজ বা দুটো সিরিজ হারা যেতে পারে, এই হারার পরিপ্রেক্ষিতে কি কি পদ্ধতিগুলি আমরা অ্যাপ্লাই করেছি সেটা বিশ্লেষণ হোক, হওয়ার পরে তারপরে তুমি দেখো এই যে বুমরার চলে যাওয়া, ভারতীয় দল থেকে বুমরার চলে যাওয়া, বা কেন আমরা হার্দিক পান্ডিয়াকে টেস্ট ম্যাচ খেলাতে পারছি না, শারীরিক কারণটা আমি গোপন রাখলাম, আমি ব্যক্তিগতভাবে জানি সেজন্য গোপন রাখলাম, কিন্তু কেন খেলাতে পারছি না, হার্দিক পান্ডিয়ার পারফরমেন্সকে নিয়ে কেন বিচার বিশ্লেষণ হচ্ছে না। সাংঘাতিক ভালো পারফরমেন্স নেই। আপনি কালকের যদি ওর বোলিং দেখেন, অনেক অভিজ্ঞতা হয়েছে, ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন একটা অল্প সময়ের জন্য। এই জায়গার পরিপ্রেক্ষিতে কালকে যে উনি বোলিংটা করেছেন, একবার অর্ধেক পিচে বল ফেলেছেন। এই যে জায়গাগুলিতে হার্দিক পান্ডিয়া বলে মানে প্রথম ওভারে যখন বল করতে এলেন, এই যে বিশাল একটা রান দিয়ে দিলেন, এই জায়গায় তো চাপে পড়ে যাওয়ার কথা। সেই জায়গায় দেখুন এই যে ঠিক সঠিক সময় বরুণ চক্রবর্তীকে নিয়ে এসে যে ব্রেক থ্রুটা করলেন নিয়ে রোহিত শর্মা, এই বরুণ চক্রবর্তীর মানসিকতাটা দেখুন। আমি যা শুনেছি আর কি, অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে শুনেছি, যখন নেট করতে আসেন টানা 200 বল একসঙ্গে করেন, 200 ডেলিভারিজ করবেনই, করে তারপরে ছাড়বেন নেট। এই যে তারপরে বিরাট কোহলি রোহিত শর্মা বলছিলেন যে উনি বরুণ নাকি সবকটা বল সেম বল করে,
মানে কোনো ভেরিয়েশন দেখায় না। এবং সাংবাদিক বৈঠকে উনি যেটা বলেছেন যে হয়তো এটা লুকিয়ে রাখেন কিছু জিনিস। অনেক আছে ও ক্যারাম একসময় শুধু ক্যারাম বলটা করতেন, এটা এখন এটা করেন না, নানা রকম করেন, বল করেন। এবং সবচেয়ে বড় কথা এমন জোরের উপর বলটা ঢুকে তো এক এক সময় মনে হয় পেসার আমাদের চন্দ্রশেখর যেরকম ভাবে বল করতেন। বিরাট কোহলি যেমন পাকিস্তানের আগের দিন নিজে রান করতে পারেননি, এটা চিন্তায় ছিলেন, মূল টিম আসার আগে 1.5 ঘন্টা আগে নেটে চলে এসেছেন, টিমকে ছেড়ে চলে এসেছেন, 12 জন বোলারকে দিয়ে বল করিয়েছেন নেটে, 1.5 ঘন্টার উপর প্র্যাকটিস করেছেন, পরের দিন তার ফল। এই যে এইগুলি হচ্ছে টেনাসিটি, ক্রিকেটের এই জায়গাগুলি আমাদের মনে রাখতে হয়। আর এই যে নাইরোবির যে কথাটা বললেন, 2000 সালে নাইরোবিতে যে আমরা জিতেছি, তারাও কিন্তু মানে 265 রান ওরা করে ফেলেছিল, 265 করে 6 উইকেটে 4 উইকেটে 264 6 আর 265। কালকে আমরা ওদের 4 উইকেটেই হারিয়েছি। এইগুলি হচ্ছে মানে মধুর একটা আমরা প্রত্যুত্তর দেওয়া, এই কথা পর্যন্ত আমরা থাকলাম। কিন্তু নাইরোবির দল কিন্তু আমাদের শক্তিশালী দল ছিল, কোনো সন্দেহ নেই। কারা ছিল না? সৌরভ, সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, এরা অনেকেই ছিলেন, বিনোদ কাম্বলি, জাহির খান, এরা অনেকেই ছিলেন। ফলে রবিন সিং, এরা দলে থাকার পরিপ্রেক্ষিতে দলটা যথেষ্ট শক্তিশালী ছিল। এই দলটা এখন যে লাভবানটা হলাম আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে, যে মানে যারা এখন বলতে শুরু করবে, আপনি মিলিয়ে নেবেন যে এই দল থেকে আমরা দুটো লোককে দারুণভাবে পেয়ে গিয়েছি। একটা হচ্ছে আপনার আমাদের শ্রেয়স আয়ার ব্যাটিং এ, আর হচ্ছে চক্রবর্তী। কিন্তু শ্রেয়াস আইয়ার কিন্তু যদি দেখেন 2023-এর যে একদিনের বিশ্বকাপ, সেখানেও কিন্তু দারুণ পারফর্মার ছিলেন, এবং সেম জিনিসটা তিনি কিন্তু একটা রিপিটেশন করলেন বলা যেতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। মানে শ্রেয়াস আইয়ারকে মাঝখানে কেন সরিয়ে রাখা হয়েছিল, যারা সিলেক্টর তারা বুঝতে পারবেন, কোন ব্যাখ্যা দিতে পারবেন কিনা তারা জানেন। হয়তো সেই ক্ষোভ যে কথা শোনে না, ঘরোয়া ক্রিকেট খেলবে না। না, হয় কি এই যে মানে কোটাকের বন্ধুমহল বা সাংবাদিক বন্ধুমহলদের কাছ থেকে, কোটাক এখন ভারতের ব্যাটিং কোচ, এই কোটাকের যা বক্তব্য কি, উনি যে মানে ফলো আপ গুলি দেবেন, শ্রেয়স তার নিজের মতো করে প্রয়োগ করে। 243 রান করেছেন কিন্তু প্রয়োগ করে। তাই আমরা দর্শকরা বা আমরা যারা লেখালেখি করব, তারা তো দেখবো কি করছে, ওর ইমপ্লিমেন্টেশনটা কি। সেখানে আলটিমেটলি গিয়ে তো আমাদের এত গোপন কথা তো আমাদের জানার কথা না, আমরা দেখবো না, আমরা বলবো কোটাকের ইয়েতে সাফল্য আসছে তো শ্রেয়সের ব্যাটিং দেখবো। আপনার এই কথা একটা কথা মনে পড়ে গেল, মহেন্দ্র সিং ধোনিকে যখন সিলেকশন হয়েছিল ভারতীয় দলে, তো সেই সময় সিলেক্টরদের মধ্যে একটা ঝগড়া লেগেছিল, এবং সেখানে কথাটা এটাই ছিল যে টেকনিক্যালি হি ইজ নট কারেক্ট। তো তখন মানে আসল প্রশ্ন এটাই ছিল যে টেকনিক দরকার নাকি রেজাল্ট দরকার। হ্যাঁ, এটা অনেকের কথা না। আগরতলা শহরের বুকে দাঁড়িয়ে সৈয়দ কিরমানি যখন ভারতীয় সিলেকশন কমিটির চেয়ারম্যান, আগরতলা শহরে অসাধারণ এক সেঞ্চুরি করলেন মহেন্দ্র সিং ধোনি এখানে একটা ম্যাচে, রঞ্জি ট্রফির অসাধারণ সেঞ্চুরি, দুর্দান্ত উইকেট কিপিং করছেন। আমরা চোখে তাক লেগে গেছে, আমরা জিজ্ঞেস করলাম ওনাকে, বলছে না ভারতীয় দলে ঢোকাটা ভীষণ কঠিন, বেরোনো আবার বেশি কঠিন। ফলে ওর ঢুকতে গেলে আরো পরিশ্রম করতে হবে, কারণ এই মুহূর্তে ধোনি ভারতের 1 নম্বর উইকেট কিপার, কিন্তু ভারতীয় দলের ঢোকা অনেক সমস্যা আছে। মানে গোপন কথাটা মানলেন না যে সিলেকশন কমিটিতে সিলেক্ট করতে গেলে অনেকগুলি পারমুটেশন কম্বিনেশন দেখতে হয়, ওইটা একটা প্রমাণ। ফলে ধোনি পরবর্তী সময়ে প্রমাণ করেছেন যে কোন জায়গার ছেলে কিভাবে খেলে, এটা প্রমাণ করেছেন। একদম। আমি আরো একবার রোহিত শর্মার কথায় আসবো, যে রোহিত শর্মাকে নিয়ে এত আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এই রোহিত শর্মাকে নিয়ে গত কয়েক দিন আগে, মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই শামা মোহাম্মদ, যিনি একটি মন্তব্য করেছিলেন যে রোহিত শর্মা মোটা, রোহিত শর্মা আনফিট। তবে শুধু শামা মোহাম্মদ সেই তালিকায় ছিলেন না, তিনি হয়তো বিষয়টা মানে যোগ্যটা শুরু করেছিলেন, আগুনে ঘি ঢেলেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, এবং তিনি বলেছিলেন যে মোটা। আজকে সেই শামা মোহাম্মদ পুরো পাল্টি খেয়ে গেছেন, এবং গতকাল তিনি এক্স হ্যান্ডেল একটি পোস্ট করেছেন যেখানে রোহিত শর্মাকে তিনি হ্যাটস অফ করেছেন তার অসামান্য পারফরমেন্সের জন্য, এবং মেনশন করেছেন রোহিত শর্মা সেই 76 রানের কথা, যা জয়ের যে রাস্তাটা মসৃণ করে দিয়েছিল, টোনটাকে সেট করে দিয়েছিল।
তার সঙ্গে তিনি শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল এদের নামও নিয়েছেন নিঃসন্দেহে, কিন্তু নামটা শুরুতেই নিতে হবে সেই রোহিত শর্মার, সেই শামা মোহাম্মদের, যাকে নিয়ে এত কথা হয়েছে। আমি মণিমাদা আপনার কাছে আরো একবার আসবো, আপনার সাথেও সেদিন ফোনে কথা হয়েছিল এবং আপনি একদম তুলোধনা করেছিলেন, বলেছিলেন রাজনীতিটা রাজনীতির জায়গায়, খেলাটা খেলার জায়গায়, যে যেটা ভালো পারে তাকে সেটাই করা উচিত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে সেই সময় তিনি যেটা নিজের জীবনে বিপদ ডেকে এনেছিলেন সেটা তিনি বুঝতে পেরে গেছেন, এবং সেই সময় তাকে তিনি বলেছিলেন যে আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ওটা কমেন্ট করেছি, আমার মনে হয়েছে, আমার ওটা মনে হয়েছে রোহিত শর্মার ওয়েট খুব বেশি, রাজনীতির সঙ্গে এর কোনো যোগ নেই। কিন্তু উইথড্র করেছেন এরপরে উনি, ওনার যে বক্তব্যটা উনি তুলে নিয়েছেন ওখান থেকে। সেটা অনেক পরে, সেটা অনেক কালকে বিতর্ক রাজনীতিবিদদের জানতে হবে কোন শব্দ থেকে বিতর্ক হয় না হয়, তাহলে রাজনীতিটা করবেন কি করে? কারণ মানুষকে নিয়েই তো রাজনীতিটা করছেন। মুখে তো বলতে হবে যে আমি এইগুলি করবো, তারপরে তো আপনার পথটা তৈরি করে রাখতে হবে আপনি কিভাবে করবেন না, এটা তো করে রাখতে হবে, বুঝলেন না? একটা শব্দ দিয়ে আমি বলবো, আপনি নির্বাচনের ক্ষেত্রে নামার আগে বলবেন যে আমি সমস্ত মহিলাদের সমস্ত 2500 টাকা করে দেব, এরপর যখন সিদ্ধান্ত নেব তখন বলবো গরিব মহিলা শব্দটা, গরিব বেহেন বলে একটা শব্দ যোগ করে দেবো। এই ট্যাকটিক্স গুলি তো জানতে হবে, নাহলে রাজনীতিটা করবেন কি করে? কারণ রাজনীতির সবচেয়ে বড় ঘুঁটি তো আমরা মানুষ, সাধারণ মানুষ, তাদের নিয়ে তো খেলতে হবে আপনাদের। তো কি খেলার ভেতরে ঢুকছেন কেন? এটা ছেড়ে দিন না আমাদের উপরে। আমরা তো একটা ছোট্ট পরিসর চেয়েছি যে খেলার মাঠটা আমাদের কাছে ছেড়ে দিন, এগুলি এটাতে ঢুকবেন না। না, আপনাদের এটাতেও ঢুকতে হবে। কেন ঢুকবেন? ঢুকতে গিয়ে তো আপনি লাঞ্ছিত হলেন, দরকার তো ছিল না। এবং আপনার পেছনে তো আপনি আজকে এখানে অমুক দলের রাজনীতিবিদ, কালকে অমুক দলের রাজনীতিবিদ। এখন আপনি যদি বলেন না আমি একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলবো, হবে না। রাজ্যপাল একটা পোস্ট, ভাইস প্রেসিডেন্ট একটা পোস্ট, প্রেসিডেন্ট একটা পোস্ট, উনি পোস্টে যেই মাত্র বসে গেলেন, এগুলি এমন একটা জায়গা যেখানে ওনার চেহারা বা মানে শারীরিক পরিবর্তন কোনো সময় হতে পারে না, তার পেছনে যে ডিগনিটিটা লেগে যায় সেটা হয় না। এটা সরানো যায়। তিনি কংগ্রেসের মুখপাত্র, কেন করতে গেলেন? প্রয়োজন তো ছিল না। এই যে জায়গাগুলিতে, সেই জায়গায় দাঁড়িয়ে উনি যে তার নিজের যে ভুল, এই শুধরে নেওয়ার নানা রকম কৌশল যেগুলি থাকে সাধারণত রাজনীতিবিদদের, সেটা করেছেন, কালকে করেছেন। আর কালকে যেগুলি মন্তব্য করেন যে স্বাভাবিক মন্তব্য, খুব স্বাভাবিকভাবে সব মানুষই করে, উনিও করেছেন। না করলে আরো সমস্যা হতো, সেই সমস্যাটা হয়তো কিছুটা কমিয়ে আনতে পেরেছেন, এটা একদিক থেকে ভালো। কিন্তু অনেক রাজনীতিবিদ আছেন, অনেক মন্তব্য করেছেন, কিন্তু কালকেও আর কোনো মন্তব্য করেননি। ভেবেছেন যে রাজনীতিবিদ, এখন রাজনীতি নিয়েই থাকি, আপাতত এরকম থাকি। কিন্তু রোহিত শর্মার এতে খুব একটা ক্ষতি হয়নি। রোহিত শর্মা কোন জায়গায় এখন, উনি হয়তো কেউ বলবেন, অনেকে তো বলার চেষ্টা করে দেবেন, কেউ আমার কাছে খেলা শিখেছিল এক সময়, বলে দেবেন তিনি হয়তো রাজনীতিবিদ। কেউ কোন সময় বলে বোকার মতো বলে দিতে পারেন কোন সময় যে আমি এরকম পরামর্শ দিয়েছিলাম টেলিফোনে, ভাষাটা হয়তো বুঝতে পারেনি। তো এখন হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে উনি যে কথাটা বলেছেন, উনি হয়তো কয়েকদিন পরে বলবেন আমি সমালোচনা করাতেই তো সতর্ক হয়ে গিয়েছে, ফলে এই রানটা করেছে। এই সমস্ত আলপাটকা মন্তব্য না করাই ভালো। ক্রিকেট বা ফুটবল বা এই সমস্ত মানে ক্রীড়া বিজ্ঞানের বিষয়গুলি, যারা অবৈজ্ঞানিক কাজ নিয়ে বেশি নাড়াচাড়া করেন, তাদের এগুলিতে না আসাই ভালো। বেশ, আমি আবারও খেলার মধ্যে ঢুকবো, কিন্তু তার আগে আপনাদেরকে কিছু ঝলক দেখাবো। মানে গতকাল যে ছবিগুলো ভীষণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তার মধ্যে অন্যতম হচ্ছে দ্য গ্রেট সুনীল গাভাস্কারের নাচ, একেবারে শিশু সুলভ নাচ ছিল, এবং সেই ছবিটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি কিন্তু বিরাট কোহলি, তিনি মোহাম্মদ শামির মায়ের পা ছুঁয়ে প্রণাম করলেন। এই ছবিগুলো কিন্তু ভাইরাল হয়, বিশেষ করে সুনীল গাভাস্কারের এই যে শিশু সুলভ নাচ, যেটা দেখার পরে সমস্ত প্রাক্তনীরা কিন্তু মানে সামিল হয়ে গেছেন এবং বলতে শুরু করেছেন যে বরাবর সুনীল গাভাস্কারকে এটা এই রকম অবস্থায় দেখা যায় যে যখন বড় কোনো ট্রফি আমরা জিতেছি, 1983 যখন ওয়ার্ল্ড কাপ আমরা হাতে পেয়েছিলাম, তারপর বা দীর্ঘ 28 বছরের একটা অপেক্ষা ছিল 2011 সালে ভারত যখন দ্বিতীয়বার একদিনের বিশ্বকাপে ট্রফি জেতে, এই রকম ভাবে মাঠের মধ্যে যে নাচ, এত বয়স হয়ে গেছে, বারবার আমরা শুনি তার মুখ থেকে এমন শব্দ, হয়তো সেগুলো অনেকে বলেন যে কটু কথা, অনেকে আবার বলেন যে এই ধরনের মন্তব্য ওপেনলি তিনি নাই করতে পারতেন। বারবার হয়তো তিনি বকাঝকা করেছেন, কিছু সাজেশন দিয়েছেন, কিন্তু সেগুলোকে নিয়ে অনেক তর্ক বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু এই মানুষটি যে ভারতের জয়ে, ভারতের পরাজয়ে
ভীষণভাবে সামিল, ইমোশনালি তিনি যে কতটা কানেক্টেড সেটা আরো একবার সামনে এলো। অন্যদিকে যে ছবিটা আপনারা দেখছেন তা হলো বিরাট কোহলি মোহাম্মদ শামির সঙ্গে তার মায়ের কাছে গেলেন, পা ছুঁয়ে প্রণাম করলেন। এটাই তো ভারতীয় ঐতিহ্য। এই ছবিগুলোই কিন্তু, এই ছবির যে কোলাজগুলো তৈরি হয়েছে তার নিঃসন্দেহে একটা অন্য মাত্রা যোগ করলো ভারতের এই জয়ের পর। এই ছবিগুলো ভীষণ ভীষণ প্রেশাস, অমূল্য বলা যেতে পারে, এবং এই ছবিগুলো আজীবন থেকে। গতকাল আরো কিছু ছবি ভাইরাল হয়েছিল, যে ছবি আমাদের কাছে এই মুহূর্তে নেই, তা হলো যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার উইকেট দিয়ে ডান্ডিয়া খেলা, সেই ছবিও কিন্তু ভাইরাল হয়েছিল। সুতরাং এই ছবিগুলো অমূল্যই। আমি আরেকবার আসবো মণিময়দা আপনার কাছে। মণিময়দা, যে এই যে দ্য গ্রেট সুনীল গাভাস্কারের যে নাচ, কি বলবেন? তিনি সাধারণত এই জন্যই পরিচিত যে এমন এমন শব্দ ব্যবহার করেন, সমালোচনা করেন, কেউ খারাপ খেললো ভালো খেললো, এইটা করো সেইটা করো। তখন আমরা দেখেছি যে এই রোহিত শর্মা, বিরাট কোহলি এরাই কিন্তু বলতে শুরু করছিলেন যে না, আমি কারোর কথা শুনবো না, নাম না করে যদিও বলেছিলেন। কি বলবেন আজকের এই ছবি দেখার পর? না, সুনীল গাভাস্কার ওদের সম্পর্কে মন্তব্য করার আগে যে কোনো ক্রিকেটারই অনেকবার ভাবনা চিন্তা করা উচিত। কারণ সুনীল গাভাস্কার সম্পর্কে আমি শুনেছি যে রোহিত শর্মা নাকি এমন আপত্তি করেছিলেন যে কমেন্টেটর বক্সেও যাতে ওনাকে না রাখা হয়। এগুলি ওনার করতে হবে কেন? রোহিত শর্মার তো এটা কাজ না। এটা যাদের কাজ ওরা করবেন। হ্যাঁ, এই সমালোচনা নিতে, সুনীল গাভাস্কারের সমালোচনা কিন্তু ক্রিকেট বিজ্ঞানকে সামনে রেখে উনি ব্যাখ্যা করেন কেন উনি এই কথাটা বললেন। তার পেছনে একটা যুক্তি থাকে, একটা ফিলোসফি থাকে। উনি আলপটকা মন্তব্য খুব একটা করেন না, রবি শাস্ত্রীও করেন না। উনি নবজিৎ সিং সিধুর সঙ্গে কিন্তু এদের তুলনা করলে হবে না। নবজিৎ সিং সিধু এখানে ওরা সম্ভবত ওনাকে নিয়োগই করেন যাতে খেলার যে একটা বোরিং ভাব চলে আসে কমেন্ট্রি করতে করতে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিছু শব্দ প্রয়োগ করেন। ফলে অনেক ক্ষেত্রে হয়তো ক্রিকেট পরিভাষার ক্ষেত্রে শালীনতা লঙ্ঘন করেন কোন কোন ক্ষেত্রে, কিন্তু সবটাই হাস্যকর, মানে হাসাহাসি করার জন্য করেন। কিন্তু আমি সুনীল গাভাস্কারের কথা পার্টিকুলারলি বলি, যে এই যে চ্যাম্পিয়নশিপ, যেমন সৌরভ গাঙ্গুলি, ক্রিকেটার বা ক্রিকেট সম্পর্কে সৌরভ গাঙ্গুলির বক্তব্য, রবি শাস্ত্রীর বক্তব্য। রবি শাস্ত্রীকে একটা টাইমে পৃথিবীর সমস্ত সমালোচকরা এক বাক্যে স্বীকার করেছেন যে রিচি বেনোর পরে এত অসাধারণ ক্রিকেট বোধ পৃথিবীতে খুব কম লোকের এসেছে। সুনীল গাভাস্কার যখন ক্রিকেট করেন, আমি মানে বারবাটি স্টেডিয়ামে একেবারে পাশাপাশি বসে ম্যাচ কভার করার সুযোগ পেয়েছিলাম। মানে এটা একটা ছবিও আছে আমার কাছে। এটা বোধহয় বড় ঘরে, মানে বড় করে টাঙিয়ে রাখার মতো। এরা মানে লিজেন্ড পার্সোনালিটিস। এবং আমি দেখেছি যে গল্প করতে অনেক অনেক সাংবাদিকরা র্যান্ডাম গপ্পই করেন। আপনি প্রেস বক্সে ঢুকলে বিরক্ত হবেন অনেক সময়। খেলা কতটুকু দেখে আমি জানি না, পরে রসবোধ বেরিয়ে আসে। কিন্তু সুনীল গাভাস্কার খেলাটাকে এত সুন্দরভাবে দেখেন, কোনো অংশ ওনার বাদ যায় না, চোখ এড়ায় না। আর এত অভিজ্ঞতা মাঠে থেকে, দীর্ঘ অভিজ্ঞতা। এই 10,122 রান করেছেন একটা টেস্ট ম্যাচে তৎকালীন সময়ে। হেলমেটের ব্যবস্থা ছিল না, থাই প্যাডের ব্যবস্থা ছিল না, কিন্তু শেষ সময়ে তিনি একটা স্কাল ক্যাপ ব্যবহার করতেন। এই ম্যালকম টার্সেলের বিরুদ্ধে খেলেছেন। এই যে জায়গায় দাঁড়িয়ে সুনীল গাভাস্কারের অভিজ্ঞতা ব্যাখ্যা করে দেওয়ার পরে এটা যদি আমি নিতে না পারি, যদি আমি সহ্য করতে না পারি, তাহলে ক্রিকেট থেকে একটু দূরে থাকাই ভালো। কারণ এই সমস্ত সমালোচনা আমার কাজে লাগে এবং লেগেওছে, অনেকের লেগেছে। রবি শাস্ত্রীর ক্ষেত্রে সেম। আজকে আপনি ম্যাচ শুরু হয়, সেমিফাইনাল ম্যাচের আগে সৌরভ গাঙ্গুলির মন্তব্যটা শুনুন, বরুণ চক্রবর্তীকে দলে আনা উচিত। উনি তো কলকাতায় দাঁড়িয়ে বলেছেন। এই যে জায়গাগুলি, এই যে বিশ্লেষণগুলি, এটা তো অনেকেই করতে পারতেন, করলেন না তো। রবি শাস্ত্রী যেমন বিভিন্নভাবে ভারতীয় দল সম্পর্কে নানা রকম কথাবার্তা বলছেন এবং প্রত্যেকটা কথা মিলিয়ে দেওয়ার মতো, যে উনি এইভাবেই করেছেন। এখনো আবার মানে ক্রিকেটটাকে এইভাবে বোঝেন। একবার বেঙ্গল ভার্সেস মুম্বাইয়ের রঞ্জি ট্রফির ফাইনাল, অরুণলাল তখন বেঙ্গল, রবি শাস্ত্রী মুম্বাই দলের ক্যাপ্টেন। আগের দিন এই ম্যাচ আমাদের মানে জেতা ম্যাচ, মানে আমাদের বলতে আমরা বেঙ্গলের কথা, আমরা রঞ্জি খেলি না, তো বেঙ্গলের জেতা ম্যাচ, একদম ফার্স্ট ইনিংস লিড,
সেকেন্ড ইনিংসে দুর্ধর্ষ রান নিয়ে ছেড়ে দেওয়া, এই সমস্ত করে টরে যাওয়ার পরে রবি শাস্ত্রী ম্যাচটাকে বার করে নিয়ে গেলেন। ক্রিকেটের সঙ্গে আরো ভালো ভালো ব্যাটসম্যানরা থাকা সত্ত্বেও রবি শাস্ত্রী ম্যাচটাকে বার করে নিয়ে গেলেন শুধু ক্রিকেট বুদ্ধি দিয়ে। অনেক ব্যাপার আছে। সুতরাং ভারতে বিজয় মার্চেন্টের আর রবি শাস্ত্রীকে যে কোনো রঞ্জি ট্রফি ম্যাচ না দেখে হুট করে ওয়েলিংটনে পাঠিয়ে দিয়েছিলেন, ঘটনাটা তো কিন্তু হঠাৎ করে হয়নি। ক্রিকেট বুদ্ধি, ক্রিকেটে তার ম্যাচুরিটি অনেক অনেক ছোটবেলা থেকে ছিল, এটা তারা বোদ্ধারা বুঝেছিলেন। রবির ক্ষেত্র, সুনীল গাভাস্কারের ক্ষেত্র, এবং একজন ভারতীয় ক্রিকেট বোদ্ধা শুধু না, সর্বাংশে 100% ভারতীয় হিসেবে এই বয়সে এই নৃত্য নাচটা কিন্তু স্বতঃস্ফূর্ত। এখানে শুধুমাত্র কেউ টিভি চালিয়ে রেখেছে বা কেউ ক্যামেরা চালিয়ে রেখেছে বা এটা খুব ভাইরাল হলে আমার সাংঘাতিক বাণিজ্যিক লাভ হবে, ঘটনাটাতে তাই না, একদম স্বতঃস্ফূর্ত বিষয়। এটাই হচ্ছে গাভাস্কার অতুলনীয় এই সমস্ত জায়গায়। বেশ, আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই যাওয়ার আগে অবশ্যই পাকিস্তানের বিষয়টা আনতেই হচ্ছে। পাকিস্তান আয়োজক দেশ ছিল, কিন্তু তারা শুধুমাত্র গ্রুপ পর্বেই তাদেরকে সরে যেতে হয়েছে একের পর এক ম্যাচ হেরে। তার মধ্যে অন্যতম ভারতের বিরুদ্ধে তারা হেরেছিল, এবং তার হারটা এতটাই তাদের হয়তো মনে লেগে গেছে যে তারা তো নিজের দেশেও ফাইনালটা আয়োজন করতে পারলেন না, এবং সেটা হয়তো তাদের এতটাই ঝটকা দিয়েছে যে গতকাল পুরস্কার বিতরণী মঞ্চে দেখা গেল না কোনো পাকিস্তানিকে, কোনো পাক বোর্ডের আধিকারিককে, যে বিষয়টি নিয়ে শোয়েব আখতার প্রাক্তন পাক পেসার মুখ খুলেছেন। কি বলেছেন শুনুন। जी आईसीसी चैंपियंस ट्रॉफी हिंदुस्तान ने जीत ली है, और एक अजीब सी चीज मैंने देखी है कि पाकिस्तान क्रिकेट बोर्ड का कोई नुमाइंदा यहाँ खड़ा नहीं था। पाकिस्तानी चैंपियंस ट्रॉफी होस्ट कर रहा था, और पाकिस्तान का कोई भी नुमाइंदा यहाँ पे नहीं खड़ा था। ये बात मेरी समझ से बाहर है। कोई रिप्रेजेंट करने क्यों नहीं आया ट्रॉफी, और कोई देने यहाँ पे क्यों नहीं आया, इट इज बियॉन्ड मी। पॉइंट तो थिंक अबाउट इट प्लीज। वर्ल्ड स्टेज है, यहाँ पे आपको होना चाहिए था, बट सैडली आई कुड नॉट सी एनी पाकिस्तान क्रिकेट बोर्ड मेंबर आउट देयर। और ये শুনতেই পেলেন মনিময়দা, যে আজকে এই যে শোয়েব আখতার তিনি সমালোচনা করেছেন এই দেশের, যদিও হামেশাই তাকে করতে দেখা গেছে, ওয়াসিম আকরামও করেছেন, ওয়াকার ইউনিস করেছেন, বিভিন্ন সময় নিজের দেশেরই তারা সমালোচনা করছেন, কিন্তু এমন কি ইগো যেখানে আজকে তারা এই জায়গাটা করতে পারলেন না, রাখতে পারলেন না? আয়োজক দেশ তারাই উপস্থিত থাকলেন না পুরস্কার বিতরণী মঞ্চে। আমার মনে হয় ভয়ে থাকলেন না। যদি আলোচনাগুলি ওঠে, আবার প্রকাশ্যে আসে যে ক্রিকেটটাকে কোথায় নিয়ে গেছেন নিজের দেশের, ক্রিকেটটাকে নিজের স্টেডিয়াম তাদের তৈরি ছিল না। হ্যাঁ, ছিল না তো। যে বৃষ্টিতে খেলা, এখন যে পরিস্থিতি, জল জমে আছে, খেলা করতে পারলেন না, দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ আপনারা করতে পারলেন না, এই দায়িত্ব তো আপনারা এড়াতে পারেন না, ফলে পালিয়ে থাকলেন। যেটা এদের পলায়ন একটা স্বাভাবিক ওদের শারীরিক ভাষা, পালিয়ে যাওয়াটা। একটা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্যোক্তা আপনার ট্রফি প্রদানের সময় থাকবেন না, এটা হয় নাকি কোন সময়? কোনোদিন আমরা লক্ষ্য করেছি? ওদের কাছ থেকেই সম্ভব সেটা। এবং ক্রিকেটটাকে এমন, আসল কথা তো সবাই কেউ বলবে কেউ বলবে না, আসল কথা হচ্ছে ভারত চ্যাম্পিয়ন হতে তারা একটু ঘাবড়ে গেছেন বা লজ্জা পেয়েছেন। এই লজ্জাটা তো আমাদের জন্য, নিজেদের জন্য। আমরা আর ভারতের কাছে হঠাৎ করে হেরেছো নাকি? তা তো না, প্রায় প্রতি ইন্টারন্যাশনাল ম্যাচেই তোমরা হারছো, ওয়ার্ল্ড কাপে তো এখন পর্যন্ত জিততে পারোনি। তো ফলে কি বিষয়ে কি নিয়ে বিতর্কটা হবে? কেন এলে না? আর যেখানে আমরা ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলবে না, এটা তো সবাই মিলে সিদ্ধান্তটা হয়েছে, তোমরা মেনেও নিয়েছো, সেটা সবাই মেনে নিয়েছো। তোমরা নিজেরাই ভারতের সঙ্গে এসে তোমরা দুবাইতে খেলেছো, সুতরাং তোমরা মেনেই নিয়েছো। এরপরে এই চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালের দিন যদি সবাই উপস্থিত থেকে বিষয়টাকে স্বাভাবিক করার চেষ্টা করতে, অনেক বেশি লাভবান হতো দুদেশই, অনেক বার্তা যেত, এবং পরবর্তী সময়ে দুদেশের ক্রিকেট সম্পর্ক আরো উন্নত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। এটা বোকামি করেছেন, এদের অন্য কোনো চিন্তা ভাবনাও নেই, শুধুমাত্র ভারত বিরোধিতা থেকে এই কাজটা করেছে বলে আমার ধারণা। বেশ, অনেক ধন্যবাদ মনিময়দা আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে ভারতীয় দলকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা। নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে আমরা নিশ্চিত যে এই সেলিব্রেশন চলতে
অতীত থাকবে এবং রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা যাদের অবসর নিয়ে এত জল্পনা ছিল, সেই জল্পনার আপাতত অবসান ঘটেছে, কারণ প্রত্যেকেই জানিয়ে দিয়েছে তারা সরছে না এই ফরম্যাট থেকে। আগামী দিন তাদের খেলা চলতে থাকবে এবং তারা ভারতের জন্য আরো ট্রফি নিয়ে আসুক, তাদের ভারতকে আরো বেশি করে জেতাক, সেটাই আমরা একেবারে প্রার্থনা করব। এবং তার সঙ্গে ভারতীয় দল আগামী দিনে আরো নতুন নতুন রেকর্ড ছুঁক, সেটাই আমরা চাইব। এখনকার মতো এই অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। অন্যান্য খবর এবং আপডেটসের জন্য নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।